ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। এসএস ইজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি একটু জানবো সেটা হচ্ছে, আসলে আমরা তো সবাই পিএইচডি করার জন্য পিএইচডি করার বেশ আগে থেকেই একটা প্রপোজাল রেডি করে ফেলি। আর সেই প্রপোজাল রেডি করতে গিয়ে কোনো ভুল করছি না তো, বা এমন কোনো কিছু মিস করছি না তো? সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আজকে দেখে নেব, যে আদৌ আমরা কিছু মিস করছি নাকি আমরা এক্স্যাক্ট যেটা দরকার ঠিক সেটাই লিখছি। তাহলে আজকের টপিকটির নাম দিয়েছি হাউ টু রাইট এ পিএইচডি প্রপোজাল। আসলে এটা বললে ভালো হতো, কোন কোন বিষয়টি পিএইচডি প্রপোজালে রাখবো সেটা। তো কেন জানি আমার মনে হলো এই টাইটেলটি দেওয়াই ভালো হবে, তাই দিয়ে দিয়েছি। তাহলে চলুন আমরা দেখে নিই যে আসলেই আমরা একটা পিএইচডি প্রপোজাল করতে গেলে কি কি বিষয় মাথায় রাখবো। প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো, যে একটি পিএইচডি প্রপোজাল তৈরি করতে গেলে আমরা যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো, কিছু পয়েন্টস। আর সেই পয়েন্টস গুলো হচ্ছে অবশ্যই, অর্থাৎ আমি এসেনশিয়ালস নাম দিয়েছি। সেখানে প্রথমেই আপনাকে যে বিষয়টি বলতে হবে সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমটা কি জিনিস? স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম হচ্ছে যে আপনি একটা কনটেক্সট বলবেন, যে আপনি কোন কনটেক্সটে আসলে এই রিসার্চটি করছেন, কি কারণে করছেন, হোয়াই এর কিছু অ্যান্সার আপনি এখানে দেবেন বা রিজনস। দেন আমি পয়েন্টগুলো বলে নিই, পরে ব্যাখ্যা করছি। গ্যাপস ইন দ্য প্রেজেন্ট স্টাডি, অবজেক্টিভস অফ রিসার্চ, research questions, methodology, sources of data and materials, limitation of the research, future opportunity, chapter outline with প্রপার ওয়ার্ক প্ল্যান থাকবে একটা, আর লাস্টে আপনি একটা দেবেন রেফারেন্সেস অর বিবলিওগ্রাফি। তো এগুলো আপনি পয়েন্ট আকারেও লিখে ফেলতে পারেন, এবং প্রত্যেকটা পয়েন্টের আলোকে আপনি কিছু প্যারাগ্রাফ সেট করে ফেলবেন। তবে মোটের উপর আপনার ওয়ার্ড লিমিটটা 3000, 2000 থেকে 3000 ওয়ার্ড হলে ভালো হয়। আর সাথে তো আপনার অ্যাডিশনাল রেফারেন্স বা বিবলিওগ্রাফি থাকছে। তবে যখন আমি ইউকে তে অ্যাপ্লাই করেছি তখন 2000 ওয়ার্ডই এখানে স্ট্যান্ডার্ড ধরা হয়েছিল। এখন স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম দিয়ে শুরু করছি। এই বিষয়টি লিখতে গিয়ে আসলে আমরা অনেক কষ্টের মধ্যে পড়ি, যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমে আমরা কি লিখবো, কি আমাদের স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম হওয়া উচিত, এবং পিএইচডি প্রপোজালে স্টেটমেন্ট অফ দ্য প্রপোজালটা কি হলে সেটা বেটার হয়। তো সেই ক্ষেত্রে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম যখন আপনি বের করতে যাবেন, তখন আপনাকে মেন বেসিস ধরতে হবে লিটারেচার কে, অর্থাৎ এক্সিস্টিং লিটারেচারে কি আছে সেটা একটু পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে আপনাকে টাইটেল ফিক্স করতে হবে। আর আপনি কোন টাইটেলে কাজ করতে চাচ্ছেন সেটার আগে কিন্তু আপনাকে টপিক ফিক্স করতে হবে। তার মানে আপনি কোন টপিকের উপরে করতে চান আপনার রিসার্চ, আর টপিক ফিক্সড হয়ে গেল, তো তার উপরে ভিত্তি করে একটু পড়াশোনা দিলেই পড়াশোনা করে বের করে নেওয়া যাবে একটা টাইটেল। আর এই টাইটেলটা বের করতে পারলেন তো আপনার কাজটা কিন্তু বেশ কিছুটা এগিয়ে গেল। এরপর দেখুন, যখন আপনি টাইটেল বের করলেন, লিটারেচার রিভিউ করাটা আরো ইজি হয়ে যায়, এবং সেখানে কিন্তু গ্যাপ বের করাটা সহজ হয়। কিভাবে হয়? যখন টাইটেলটা ফিক্স করে ফেললেন তখন লিটারেচার সেটিই পড়বেন যেটি ডিরেক্টলি সেই টাইটেলের সাথে কানেক্টেড, অর্থাৎ টাইটেলের কিওয়ার্ডের সঙ্গে মিলে যাচ্ছে। বেশ কয়েকটার সঙ্গে মিলছে, পুরো টাইটেলের সঙ্গে তো মিললে হবে না। তাহলে সেটি কি হবে? সেটি আবার কিন্তু অথেন্টিক রিসার্চ হলো না। অর্থাৎ আগে যে কাজটি একজন করে গেছে আপনিও সেম কাজটা করছেন, এরকম হলো। দেন আপনাকে অবশ্যই কি করতে হবে? টাইটেলটা ফিক্সড করতে, এবং টাইটেলের কাছাকাছি রিলেটেড যে টপিক গুলো আছে ওই রিলেটেড একাডেমিক কিছু জার্নাল, বুক চ্যাপ্টার বা বুক আপনি পড়তে পারেন। এরপর আপনি কি করবেন, যে পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি স্পেসিফিক বিষয়টা পড়ছেন, ইন জেনারেল পড়ছেন না। স্পেসিফিক জিনিসগুলো পড়ে আপনাকে কিন্তু স্পেসিফিক গ্যাপ বের করতে হবে। এই জায়গাটাতে আমরা অনেক ভুল করি, আমরা স্পেসিফিক না বলে অনেক জেনারেল কথাবার্তা বলে ফেলি, যেগুলোর কোনো দরকার নেই। আপনার টাইটেল কি, আপনি টাইটেলের উপরে জেনারেল কথাবার্তা না বলে একবারে স্পেসিফিক করুন, যে এটি আমার টাইটেল, এই যে স্পেসিফিক এই বিষয়ে এই এই সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম এই ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোর কাজ হয়েছে, এটার কাজ হয়নি, আমার রিসার্চ এই কাজটা করতে চায়। এরপর আপনি কি করবেন, যে আপনি যখন প্রবলেমটা ফোকাস করবেন তখন আপনি একটা বিষয় মাথায় রেখে করবেন, যে আসলে কেন আপনি এই রিসার্চটা করতে চাচ্ছেন, কোন বিষয়গুলো বা কোন কারণগুলো, হোয়াট আর দ্য রিজনস অর হোয়াই ইউ ওয়ান্ট টু ডু দিস রিসার্চ।
এই বিষয়গুলো যদি আপনি বের করতে পারেন, সেটা আপনার খুব ভালো স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম হবে। এবং যখন আপনি স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমটা একবারে কনক্লুড করবেন, মানে লাস্ট প্যারাগ্রাফটা তৈরি করবেন, সেই লাস্ট প্যারাগ্রাফে আপনি দেখিয়ে দেবেন যে আসলে গ্যাপটা কোথায়, কত দূর পর্যন্ত এক্সিস্টিং লিটারেচার ফোকাস করেছে বা কাজ হয়েছে, আর কোথায় এখনো গ্যাপ রয়ে গেছে যেখানে কাজ করা যায়, এবং সেজন্যই আপনি কাজটি করতে চাচ্ছেন, আপনার টপিক টাইটেল এইটা। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি হবে? গ্যাপ বের করে ফেললাম আমরা। গ্যাপটা কেন বের করব বলুন তো? পিএইচডি রিসার্চ করবার ক্ষেত্রে একটা গ্যাপ বের করা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে গ্যাপ বের করা তো খুব কঠিন একটা কাজ, আমি কিভাবে একটা গ্যাপ বের করব? কিন্তু এক কথায় ভাবতে গেলে এটি খুব সহজ। এখন গ্যাপ কেন বের করতে হবে আগে এটা জেনে নিই। কারণ পিএইচডির যখন কাজ করা হয়, এটি এমফিল থেকে পার্থক্য কেন? কারণ এমফিলে আপনার কন্ট্রিবিউশন টু নিউ নলেজের দরকার নেই, কিন্তু পিএইচডির ক্ষেত্রে স্পেসিফিক্যালি কন্ট্রিবিউশন টু নিউ নলেজের দরকার। এমফিলের ক্ষেত্রে আপনি কিছু প্রবলেম অ্যাড্রেস করবেন তাহলেই হবে, কিন্তু পিএইচডির ক্ষেত্রে আপনি শুধু প্রবলেমই অ্যাড্রেস করবেন না, আপনি কন্ট্রিবিউশন থাকতে হবে নিউ নলেজ, অর্থাৎ নতুন কোনো কাজ করতে হবে। তাহলে আনএক্সপ্লোর্ড ফিল হলে তো খুবই ভালো হয়, যে ফিল্ডে কেউ কাজ করেনি আপনি করলেন, পুরোপুরি তো আপনার একেবারে গ্যাপ ফিল করলেন। আর এরকম কাজ পাওয়া তো খুবই কঠিন, সবাই কোনো না কোনো বিষয় নিয়ে কাজ করেছে। নিউ নলেজ না, কিন্তু আপনার থিঙ্কিংটা নতুন তাহলেও হবে। তো সেটা আবার কিভাবে হয়, কিভাবে থিঙ্কিং নতুন হয়? অর্থাৎ 10 জন একভাবে ভেবেছে, আপনি এটাকে আর একভাবে ভাবছেন, তাহলেও তো নতুন ভাবনা হলো, ঠিক না? তখনও সেটা নিউ নলেজ। তবে নিউ নলেজ ক্রিয়েট করবার কিছু সহজ উপায় আছে, এগুলো আজকে বলে দিচ্ছি। আপনি কম্পেয়ার করতে পারেন, অর্থাৎ আপনি দেখছেন যে একটা ফিল্ড নিয়ে অনেক কাজ হয়েছে, তাহলে এখন দেখুন এই ফিল্ড নিয়ে কোনো কম্পারিজন হয়েছে কিনা। তা না হলে যদি আপনি কম্পেয়ার করেন, কম্পারেটিভ একটা স্টাডি করেন, সেটা কিন্তু একটা নিউ নলেজ হয়ে যায়। দেন আপনি ক্লাসিফাই করতে পারেন, যেমন এজ অনুযায়ী ভাগ করে কাজ করতে পারেন। এই বিষয়ে কাজ হয়েছে অনেক, কিন্তু চিলড্রেনের উপরে হয়নি। অথবা জেন্ডারাইজ করতে পারেন, মানে ইন জেনারেল কাজ হয়েছে, ফিমেলদের উপরে হয়নি, বা শুধুমাত্র মেলদের কি ইস্যু হচ্ছে সেটা ফোকাস করা হয়নি। রিজনাল বা এরিয়ার ওপরে ভিত্তি করে আপনার কন্ট্রিবিউশন টু নলেজ হতে পারে। যেমন এই এরিয়া নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু আমার মফস্বল এরিয়া নিয়ে কোনো কাজ হয়নি, ঢাকা বেস অনেক কাজ হয়েছে, ঢাকা রিজন বেস। তাহলে আমি কি ঢাকার বাইরে যদি কাজটা করি, তাহলেই তো কন্ট্রিবিউশন টু নিউ নলেজ হয়। অথবা বাংলাদেশ নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এই একই বিষয় নিয়ে কাজ হয়নি, যেটা হওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা পার্থক্য করে ফেলুন, অর্থাৎ রিজিওনাল নিয়েও পার্থক্য হতে পারে। ইয়ার, এটাও এক ধরনের কন্ট্রিবিউশন অফ টু নিউ নলেজে কাজ করে। যেমন আপনি আন্ডার 18 কাজটি করতে পারেন, দেখছেন এই ফিল্ডে অনেক কাজ হয়েছে, কিন্তু সেটি অ্যাডাল্টদের জন্য হয়েছে। অথবা আপনি এজ ফিক্সড করে নিতে পারেন, যে আমি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত নিব, তারপর আর আমি আলোচনা করব না, কারণ এই এজের কোনো কিছুই দেখা হয়নি। ওর আরেকটা হতে পারে মেথোডোলজি বেজেও ডিফারেন্স হতে পারে, সেটা আবার কিরকম কন্ট্রিবিউশন টু নিউ নলেজ হতে পারে? সেক্ষেত্রে হতে পারে এরকম যে শুধুমাত্র সেকেন্ডারি ডাটা অ্যান্ড লিটারেচারের উপর ভিত্তি করে প্রিভিয়াস যে স্টাডিগুলো হয়ে গেছে, কিন্তু ইম্পিরিক্যাল রিসার্চ অর্থাৎ ফিল্ড স্টাডি করা বা কোশ্চেনার ইন্টারভিউ করে হয়নি, বা কোশ্চেনার ইন্টারভিউ করে হয়েছে, ফোকাস গ্রুপ ডিসকাশন করে হয়নি, আমি ডিফারেন্ট রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, সেটাও করা যায়। সেটাও কিন্তু একটা গ্যাপ বের করার ওয়ে, দ্যাট ইজ কন্ট্রিবিউশন টু নিউ নলেজ, নট দ্য গ্যাপ বের করার ওয়ে। এটা একটা এক অর্থে গ্যাপ, আর যেখানেই গ্যাপ সেখানেই কন্ট্রিবিউশন, কিন্তু এটাই মাথায় রাখবেন যে আমি গ্যাপ পেয়েছি মানে এই গ্যাপে যদি আমি কাজ করি তাহলেই তো কন্ট্রিবিউশন টু নিউ নলেজ হয়ে গেল। দেন তৃতীয়ত আসে, গ্যাপ পেলাম, আমার হয়ে গেল স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বলা, গ্যাপও হয়ে গেল। এরপর আমি কি করব? আমি অবজেক্টিভস বের করব, যে আমি কেন রিসার্চ করতে চাই এবং আমার রিসার্চ কোশ্চেন কি, আমি সেটা ফর্মুলেট করতে চাই। আর সেক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রথম দিকে 2টার বেশি অবজেক্টিভ না হওয়াই ভালো, এবং সেই ক্ষেত্রে 2টো অবজেক্টিভ হলে 2টোই হতে পারে কোশ্চেন। সেক্ষেত্রে কি হতে পারে, মেন 2টো অবজেক্টিভস হতে পারে, তারপর আমি সেই অবজেক্টিভের সঙ্গে আরো কানেক্টেড কিছু ছোট ছোট অবজেক্টিভ অ্যাড করতে পারি, তা পরে করব। কোশ্চেনের ক্ষেত্রেও তাই, যদি 2টো অবজেক্টিভ হয় আমি 2টোই কোশ্চেন ফিক্সড করব, বেশি করার দরকার নেই। এখন অবজেক্টিভস তৈরি করার মেইন ওয়েটা কি,
মেন বুদ্ধিটাই হচ্ছে যে আমি যে টপিক টাইটেল রয়েছে তার কিওয়ার্ডের সঙ্গে লিঙ্ক করে অবজেক্টিভ ফর্মুলেট করব, আর অবজেক্টিভটাকে প্যারাফ্রেজ করে কোশ্চেনার করে ফেলবো। প্যারাফ্রেজও বলবো না, জাস্ট কোশ্চেনার ফরম্যাটে লিখবো। দেন টপিক টাইটেলের একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি যে এর অবজেক্টিভ আর কোশ্চেনার কি হলে ভালো হয়। ইনহ্যান্সিং দ্য লিগাল প্রোটেকশন ফর ফিমেল কনস্ট্রাকশন ওয়ার্কার্স বাংলাদেশ কেস ধরলাম, এটি আমার পিএইচডি টপিক টাইটেল। এখন এই টাইটেলে যদি আমি আমার কাজটি করতে চাই, তাহলে আমার প্রথম অবজেক্টিভ কি? আমি কিন্তু জানতে চাচ্ছি যে বাংলাদেশের সিচুয়েশনে কনস্ট্রাকশন ওয়ার্কাররা আসলে কিভাবে আছে, তারা কি পরিস্থিতির শিকার হচ্ছে, আমি সেটি দেখাতে চাচ্ছি। তাহলে আমি বলতে পারি টু এক্সামিন দ্য প্রেজেন্ট সিচুয়েশন অর কনটেক্সট অফ দ্য ফিমেল কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইন বাংলাদেশ, এটা আমি এক্সামিন করতে চাই, আমার ফার্স্ট অবজেক্টিভ। দেন আমি 2 নম্বর বলতে পারি টু এক্সামিন দ্য লিগাল প্রোটেকশন ফর দ্য ফিমেল কনস্ট্রাকশন ওয়ার্কার। ওকে, দেন আমি রিসার্চ কোশ্চেন কি ফর্মুলেট করতে পারি? রিসার্চ কোশ্চেন আমি লিখতে পারি হোয়াট আর দ্য কারেন্ট সিচুয়েশনস অফ ফিমেল কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইন বাংলাদেশ, অর্থাৎ ফিমেল কনস্ট্রাকশন ওয়ার্কার এর আসলে বাংলাদেশে কি সিচুয়েশন, হাউ ফার এক্সটেন্ড লিগাল রেজিম ইফেক্টিভ ইন দেয়ার প্রোটেকশন। আমরা কোশ্চেন ফর্মুলেট করতে গিয়ে হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই চেষ্টা করব হোয়াট অ্যান্ড হাউ দিয়ে বেশি কোশ্চেন গুলো করার, হাউ ফার, হাউ মাচ, হোয়াট, এ ধরনের কোশ্চেন গুলা করার। দেন আমাদের কোশ্চেন যখন হয়ে যাবে, 2টো কোশ্চেন আর 2টো অবজেক্টিভস, আমরা তারপরে চলে যাব সাথে সাথে মেথোডোলজি পার্টটা লেখার ক্ষেত্রে, এবং যেখানে আমরা মনে হয় ল স্টুডেন্টরা বেশি স্ট্রাগল করি। মেথোডোলজির ক্ষেত্রে আমরা মাথায় রাখবো 2 ধরনের মেথোডোলজি আছে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। আর আমরা ল এর ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করি হচ্ছে কোয়ালিটেটিভ, একেবারেই আমরা করি। আর কোয়ান্টিটেটিভ আমি জানি না কেউ করে কিনা, হয়তো বা করে আর কি, কিন্তু ম্যাসিভ রিসার্চের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইকোনমিস্টরা এটা করে থাকে। আর ল এর ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ আমি এখন পর্যন্ত খুবই কম দেখেছি বলা চলে। তো মেইনলি আমরা যেটা করি কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি ইউজ করি। এর মধ্যেও আবার আমি ডানে কিন্তু কতগুলো অ্যাপ্রোচ বলেছি। আমি মেথোডোলজির উপরে যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে একটা অনেক বড় ক্লাস নেব, কিন্তু আপাতত এখানে জাস্ট আমি লিখে রেখেছি যে মেথোডোলজিক্যাল আবার অ্যাপ্রোচ থাকে, যে এটা গ্রাউন্ড থিওরি নাকি ইথনোগ্রাফি নাকি অ্যাকশন রিসার্চ, ফেনোমেনোলজিক্যাল রিসার্চ অর ন্যারেটিভ রিসার্চ কোন ধরনের হয়। তো যদি আমি কোশ্চেনিয়ার ইন্টারভিউ করি, ফেস টু ফেস ইন্টারভিউ করি, কোয়ালিটেটিভ ইন্টারভিউ, তাহলে এটা একটা ন্যারেটিভ হয়, কারণ তারা তাদের স্টোরিগুলো ন্যারেট করে, আমরা কিন্তু সেটা এক্সামিন করি, ঠিক না? অনেকটা ন্যারেটিভ রিসার্চের মতো হয়। দেন আমরা পরের যে স্লাইডটা, এটি হচ্ছে যে ডাটা কালেকশন মেথড, যেটা আমরা পড়েছিলাম সোর্সেস অফ ডাটা। তো সোর্সেস অফ ডাটা আমাদের লিখতে হয় যে আসলে আমরা ডাটাগুলো কোথা থেকে নেব। যেহেতু আমরা লিগাল রিসার্চাররা মেইনলি কোয়ালিটেটিভ রিসার্চ করে থাকি, তো কোয়ালিটেটিভ রিসার্চ করার জন্য ডাটা কালেকশন করবার জন্য মেইনলি 5টি এই মেথড ইউজ করা হয়। এর মধ্যে আমরা যেটা সব থেকে বেশি করি আমাদের আর্টিকেলগুলো লেখার ক্ষেত্রে, সেকেন্ডারি রিসার্চ বেস করে থাকি, অর্থাৎ আমরা এক্সিস্টিং যে ডাটা, টেক্সট রয়েছে, বই রয়েছে, ইমেজ বা ভিডিও টেক্সট যাই বলি না কেন, সেটা কালেক্ট করে বিশ্লেষণ অ্যানালাইজ করি, তারপর আমরা রিসার্চটা করি, এরকম করি। কিন্তু এর সাথেও আমরা যেগুলো অ্যাড করতে পারি পিএইচডির জন্য এবং স্কলারশিপ পাওয়ার জন্য ভালো হয়, আমরা হয়তোবা ফোকাস গ্রুপ করতে পারি, ইন্টারভিউ করতে পারি, সাথে অবজারভেশনও থাকতে পারে। কারণ এ ধরনের বিষয়গুলো দিয়ে যখন আমরা কাজ করব, তখন কন্ট্রিবিউশন অফ নলেজের ওই জায়গাটাতে খুব ভালো হয়, অর্থাৎ কন্ট্রিবিউশনটা দেখানো খুব সহজ হয়। কন্ট্রিবিউশন দেখাতে পারলেই কিন্তু পিএইচডিটা সাকসেসফুল হয়। আর পিএইচডির এ ধরনের প্রপোজাল করতে গেলে এবং এই মেথোডোলজি গুলো অ্যাড করলে এটা বেশি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে। দেন আমরা যে রিসার্চটা করব তার একটা লিমিটেশন আমাদের রেডি করতে হয়, এবং 2 বা 3 লাইনে একটু বলতে হয় যে আসলে ফিউচার অপরচুনিটি কোথায়। তো লিমিটেশন অফ দ্য রিসার্চ কিন্তু আর কিছুই নয়, এই রিসার্চের স্কোপটা বলতে হয়। তার মধ্যে আমি বলবো যে আমি কোন কোন বিষয়টা এই রিসার্চে কভার করতে চাই। এক্সাম্পলটা আবার নিচ্ছি, সেম এক্সাম্পল, ইনহেন্সিং দ্য লিগাল প্রোটেকশন ফর ফিমেল কনস্ট্রাকশন ওয়ার্কার্স বাংলাদেশ কেস। সেখানে আমি দেখাবো যে আমার এটা কিন্তু শুধু কনস্ট্রাকশন ফিমেল ওয়ার্কারদের ফোকাস করবে।
18 থেকে 55 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র লিমিটেড থাকবে, এবং শুধুমাত্র এটি বাংলাদেশের মধ্যে অর্থাৎ উইদিন বাংলাদেশ যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছে তাদের বিষয় নিয়ে আলোচনা করবে। এটি কোনো মাইগ্রেটেড, যারা ফরেন কান্ট্রিতে মাইগ্রেটেড হয়ে গেছে কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের উপরে কোনো রকম কোনো আলোচনা থাকবে না। তার মানে আমি এক অর্থে বলেই দিলাম যে আমি এই বিষয়ে কাজ করব, এটি আমার লিমিটেশন, এর বাইরে আমি যাব না। তাহলে ফিউচার অপরচুনিটি কি হতে পারে? ফিউচার যারা কাজ করবে তারা কনস্ট্রাকশন ওয়ার্কারের উপর ইন জেনারেল কাজ করতে পারে, বা মেল ওয়ার্কারদের উপরে কাজ করতে পারে, বা কোনো রিজন স্পেসিফাই করতে পারে যে আমি নর্দার্ন রিজন অফ বাংলাদেশে করব, বা আমি সাউদার্ন পার্টে করব, বা আমি ওয়েস্টার্ন সাইডে করবো, যেটা ভালো হয় সেটা ফ্রি রইল ফিউচার রিসার্চ অপরচুনিটি বা রিসার্চারদের জন্য। এরপর আমরা কি করব? কম্পেয়ার উইথ আদার কান্ট্রি। তার মানে কেউ চাইলে এটা কম্পেয়ার উইথ আদার কান্ট্রি করতে পারে, যেটা আমার এই রিসার্চে করা হয়নি। আন্ডার 18 ইয়ার্সেও অনেকেই ফোকাস করতে পারে মেল ওয়ার্কারদের উপরে, ফরেন মাইগ্রেটেড কনস্ট্রাকশন ওয়ার্কারের উপরে করতে পারে। সো এগুলো আমি বলে দিতে পারি যে ফিউচার্স দিস অপরচুনিটি রইল আর কি। আমি বাংলাদেশকে কেস হিসেবে নিয়েছে। কেউ বলতে পারে যে বাংলাদেশ এবং এটা ডেভেলপিং কান্ট্রির সাথে কম্পেয়ার করবে, ইনহেন্সিং লিগাল প্রোটেকশন ফর ফিমেল কনস্ট্রাকশন ওয়ার্কার, কম্পারেটিভ অ্যানালাইসিস অফ বাংলাদেশ অ্যান্ড ইউকে করতে পারে। মানে কি, এটা হচ্ছে রিসার্চার বলে দেবে যে আমি এইটা করছি, সো এখানে আরো স্কোপ রইলো, যারা আরো ফিউচারে রিসার্চ করতে চায় তারা করতে পারবে। এটার গুরুত্ব আসলে কি, এই জিনিসটা ফিক্স করে বললে যখন সুপারভাইজার অর্থাৎ প্রপোজড সুপারভাইজারকে পাঠানো হয় এবং উনি দেখেন যে তার খুব ভালো একটা নলেজ আছে, যে তার গ্যাপটা তিনি কতটুকু পূরণ করবেন আর কোথায় ফাঁকা থাকবে, যেটা আর কেউ করতে পারে ফিউচার রিসার্চাররা। এরপর যে কাজটা করতে হয়, একটা টেন্টেটিভ চ্যাপ্টার আউটলাইন বানাতে হয়। অর্থাৎ এই টেন্টেটিভ চ্যাপ্টার আউটলাইন বা প্রপোজড চ্যাপ্টার আউটলাইনে বলতে হয় যে আমি মোটামুটি কয়টা চ্যাপ্টার রাখবো। এখানে 5টা রাখতে পারি, 6টা রাখতে পারি, 7টা, 8টা, যেটা প্রথমত মাথায় আসবে সেরকম। তো প্রথমতই আমার মাথায় এসেছিল যে আমি 6টা চ্যাপ্টার করব। তার পরবর্তীতে এখন চেঞ্জ হয়ে সেটা 7টা হয়ে গেছে, তো আমি সেটা দিয়েই ফিক্স করেছি। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন হতে পারে, তারপরে চ্যাপ্টার 2 একটা প্রপোজ টাইটেল দিতে হবে, সবই কিন্তু প্রপোজ। চ্যাপ্টার 3, 4, 5, 6 অল আর প্রপোজ টাইটেল, অ্যান্ড চ্যাপ্টার 7 দ্যাট ইজ দ্য লাস্ট চ্যাপ্টার, ফাইন্ডিং সাজেশন অ্যান্ড কনক্লুডিং অবজারভেশন হতে পারে। এরপর প্রিভিয়াস স্লাইডে যাচ্ছি। এই জিনিসটা অনেক পিএইচডি স্কুল চায়, অর্থাৎ অনেক ল স্কুল চায় যে তারা একটা প্রপোজড চ্যাপ্টার রাইটিং প্ল্যান অর্থাৎ ওয়ার্ক প্ল্যান সেট করুক। তো এখানে রাইটিং প্ল্যান না দিয়ে জাস্ট এটা শিফট হতে পারে প্রপোজ ওয়ার্কিং প্ল্যান। এবং সেই জায়গায় আমার অ্যাডমিশনের সময় এখানে যেটা ছিল সেটা ছিল যে আমার ওইখানে বলা ছিল ফুল টাইম পিএইচডি স্টাডি হচ্ছে 4 বছরের স্টাডি, সেই জন্য আমি কিন্তু এটাকে 4 বছর ভাগ করেছি। অনেকের ক্ষেত্রে এটা কি থাকে 3 বছরের স্টাডি, এবং তখন এটাকে 3 বছরই ভাগ করতে হবে, এবং 3 বছরই ভাগ করে দেখাতে হবে যে আমি কোন বছরে কোন চ্যাপ্টার গুলো শেষ করার প্ল্যান করছি। আমার যেহেতু 2022-এর সেপ্টেম্বর থেকে ছিল, সেহেতু আমার এটা 2026 সাল পর্যন্ত দেখা হয়েছে, একবারে দেখানো হয়েছে আর কি। তো সেপ্টেম্বর 2022 থেকে একেবারে সেপ্টেম্বর 2026 পর্যন্ত আমি এখানে দেখিয়েছি 7টা চ্যাপ্টার, এবং আমার ফিল্ড ওয়ার্কটাও আমি কবে করব, কবে শেষ করব, সবকিছুই আমি এখানে দেখিয়েছি যে আমি কিভাবে কাজটি করব এবং আগাবো। এরপরে যে জিনিসটা অ্যাড করতে হয়, যেটা ফাইনাল এবং লাস্ট, আর আমি বলবো এভাবে যদি একটা ছকে অ্যাড করে দেওয়া যায়, রাইটিং অর পিএইচডি প্রপোজ চ্যাপ্টার প্ল্যান অর প্ল্যান অ্যাকর্ডিং টু ইয়ার্স, তাহলে খুব ভালো হয়। আর লাস্ট অফ অল যে জিনিসটা অ্যাড না করলেই নয়, সেটা হচ্ছে একটা রেফারেন্সের লিস্ট বা একটা বিবলিওগ্রাফি লিস্ট থাকতে হয়। তো রেফারেন্স বা বিবলিওগ্রাফির এই লিস্টে অনেক সময় যখন আমরা ফুটনোট ইউজ করি, সেই ক্ষেত্রে ফুটনোটে কিন্তু আমরা ফুল রেফারেন্সটা দিয়ে ফেলি। তো আমরা যারা লয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অস্কলা ফোর্থ এটা আমরা ইউজ করি, তো আমরা অস্কলা ফোর্থ ইউজ করেই একটা রেফারেন্স লিস্ট বা একটা বিবলিওগ্রাফি রেডি করব। সামটাইমস যদি ওয়ার্ড লিমিট বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমার সুপারভাইজাররা বলে যে রেফারেন্স লিস্ট বা বিবলিওগ্রাফি অ্যাড করার দরকার নেই। তা আমি বলবো যে রেফারেন্স বা বিবলিওগ্রাফি ছাড়াই যদি বেটার হয় 2000 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে একটা প্রপোজাল লিখে ফেলা। আর যদি বিবলিওগ্রাফি সহ হয় তো ফাইন, এই দুটা সহ হয় 3 থেকে 3.5, কিন্তু তার বেশি নয়, তাহলে অনেক বড় হয়ে যায়, সুপারভাইজাররা পড়ার জন্য আগ্রহ বোধ করে না। 2000 হলে আরো বেটার হয়, কারণ
বাইরের সুপারভাইজাররা স্পেসিফিক বিষয় পছন্দ করে, ডেসক্রিপটিভ নয়। ডিসকাশন 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 এটা তারা পছন্দ করে না, তারা পছন্দ করে স্পেসিফিক ইস্যু ধরে ধরে কাজ করা, স্পেসিফিক কোশ্চেন, স্পেসিফিক অবজেক্টিভ, স্পেসিফিক প্রবলেম, স্পেসিফিক গ্যাপ, এবং আমি কি করতে চাচ্ছি মেথোডোলজি স্পেসিফিক। এগুলো সব কিছু মিলে করলে 2 থেকে 2,500 ওয়ার্ডের মধ্যেই করা সম্ভব। তাহলে আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আর যারা পিএইচডি প্রপোজাল রেডি করছেন তারা অবশ্যই এই কয়েকটা পয়েন্ট দিয়ে এভাবে পিএইচডি প্রপোজাল রেডি করে বাইরে ট্রাই করুন। ইনশাল্লাহ আপনার স্কলারশিপ হয়ে যাবে এবং সুপারভাইজার অবশ্যই আপনার প্রপোজাল পছন্দ করবে। আর একটা স্ট্রং প্রপোজাল পেলে কিন্তু সুপারভাইজারের আইডিয়া হয়ে যায় যে সুপারভাইজার ভেবে নেয় যে তার রিসার্চ করার অভিজ্ঞতা আছে। তো আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এসএস ইজি এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এরকম ভিডিও করতে আমাদেরকে উদ্বুদ্ধ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর আজকে যেগুলো পিএইচডির প্রপোজালের ক্ষেত্রে বললাম, আসলে এটি কিন্তু সামগ্রিক পিএইচডি প্রপোজালের ক্ষেত্রেই একই রকম হবে, শুধুমাত্র একটু হয়তোবা টপিক টাইটেল ডিফারেন্ট হবে, তাছাড়া সব বিষয়ই একই থাকে। মেথোডোলজিতে একটু ডিফারেন্ট হতে পারে। সোশ্যাল সায়েন্সের যারা আছে, ল তো সোশ্যাল সায়েন্সেরও একটা সাবজেক্ট, তো সেই জন্য তাদের জন্য আমার মনে হয় এটি উপকার হবে। সেই জন্য ইন জেনারেলি নাম লিখেছি যে আসলে পিএইচডি প্রপোজাল আমাদের কিরকম হওয়া উচিত, কোনগুলো মিস্টেক আমাদের না করা উচিত, তাহলে আমরা সহজেই বাইরে থেকে একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার সবার সাথে।